নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবার্তা মানেই আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবার জন্য। আজকে এখন যে বিষয় নিচ্ছি সে বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করে দিই, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন অথবা ডিসলাইক করবেন, শুধু শুধু চলে যাবেন না। একটা কথা বলি আপনাদের সাথে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা আপনি সবাইকে বলবেন, তার কারণ বিশ্বাস করি আপনি আমার আপনজন। চলুন শুরু করা যাক এখনকার রুদ্রবার্তা। নির্বাচনী প্রচার চারিদিকে চলছে। সেই নির্বাচনী প্রচারের মধ্যে কে কী বলছে এবং কী নিয়ে বলছে সেগুলো জানার আমাদের খুব দরকার আছে। অর্থাৎ আগামী দিনে দেখুন, একটা কথা আমি আপনাদের পরিষ্কার বলি, সেটা হচ্ছে মানুষ মানে আপনি আমি আমরা সবাই, আমরা যখন বাজারে যাই আলু পেঁয়াজ কিনতে বা কিছু কিনতে, আমরা জিনিসটাকে বেশ বাজিয়ে নিই, দেখে নেওয়ার পরে তারপর জিনিসটা কিনি। আর যখন গণতন্ত্রের প্রশ্ন আসে তখন অনেকেই কিন্তু ভুলে যায় যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে আগামী 5 বছর আমাদের মাথার ওপর কে থাকবে সেটা দেখার জন্য তাকে বাজানোর দরকার আছে। অর্থাৎ তিনি কি বলছেন, তারা কি বলছে সেটা দেখার দরকার। গত 10 বছর ধরে আমরা দেখে নিয়েছি তৃণমূল কংগ্রেসের অপশাসন। ঠিক শুনছেন, অপশাসন। চুরি জোচ্চুরি তো আমরা দেখেইছি। চুরি জোচ্চুরি মানে চাল চুরি, ফাল চুরি সব দেখেছি। আর জোচ্চুরি মানে সারদা, রোজভ্যালি এসব কাণ্ডে যে সমস্ত জোচ্চুরি হয়েছে, সেই জোচ্চোরদের সঙ্গে রাখা, মানে যারা ঠকিয়েছে মানুষদের সে তাদেরকে সঙ্গে রাখা। এই ঠকিয়ে রাখা, সঙ্গে রাখা, এই সমস্ত কিছু দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি। চোর জোচ্চোরদের যে সময়টা গেছে, সেই সময়টা চলে যাওয়ার পরে আমরা মোটামুটি সবাই মিলে স্থির করে ফেলেছি যে আগামী দিনে আর এই সরকারকে রাখা যাবে না, পরিবর্তন দরকার আছে। এটা মোটামুটি জনগণের মধ্যে স্থির এসে গেছে চিন্তাভাবনা। সেই চিন্তাভাবনার মধ্যে আরও বেশি চিন্তাভাবনা, মানে যারা একটু ভাবছিলেন আর কি যে তবু দিয়ে দিই, এতদিন ধরে দেখে এসছি বামফ্রন্টের বিরুদ্ধে লড়াকু যোদ্ধা নেত্রী আমাদের বাংলার বাঘ, এইসব ভেবে যারা এখনও পর্যন্ত ভাবছিলেন ভোটটা দেবেন, মানে দ্বিতীয় দফার পরে দেখুন, দ্বিতীয় দফা, প্রথম দফা, দ্বিতীয় দফা। প্রথম দফায় কত ভোট হয়েছিল, কতজন পাবেন সেগুলো আমি আপনাদের বলে দিয়েছি। দ্বিতীয় দফার আপনারা অধীর আগ্রহে আছেন, কজন পেয়েছে, কতজন পাবে, মানে কত হতে পারে আর কি, কত কী হতে পারে, এটা নিয়ে আমার আগামীকাল সকালে থাকবে। একটু টানলাম, তার কারণ হচ্ছে আগামীকাল সকালে বলার পেছনে কিছুটা কারণ আছে, কারণটা আগামীকাল সকালেই আমি আপনাদের বলে দেবো। তো এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে এই সমস্ত দেখার পরে মোটামুটি আমরা যে তৃতীয় দফা থেকে যে ভোট হবে সেই ভোটের আগে একটুখানি দেখে নেওয়া দরকার মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস জনগণ সম্বন্ধে কী বলছেন এবং তারা কী প্রচারটা চালাচ্ছেন। প্রথম কথা বলি, তিনি যে প্রচারটা চালাচ্ছেন বা তার দল, সেটা হচ্ছে আজকেই দেখবেন প্রেস কনফারেন্স করে কংগ্রেস থেকে আসা ভদ্রলোকের নামটা ভুলে গেছি, মোস্ট প্রবলি সুধাংশু শেখর, উনি বক্তব্য রাখার সময় বলছেন যে এত জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে, এটা যেখানে হয়ে গেছে, এখানে রেলের এতগুলো প্ল্যাটফর্ম কেনা হয়ে গেছে, এতগুলো বিক্রি হয়ে গেছে, রেলের কোচ বিক্রি হয়ে গেছে, রেলের জায়গা বিক্রি হয়ে গেছে, রেলের এই হয়ে গেছে, আগামী দিনে সব বেঁচে দেবে, এই সমস্ত কথা তিনি বললেন। বলে মানুষকে বলতে চাইলেন যে এই বিষয়গুলো কেন কেন্দ্র তুলে দিচ্ছে না। প্রথম কথা আপনাদের আমি একটা সামনে বলি, সেটা হচ্ছে এই ভিডিওটা প্রামাণ্য হিসেবে রেখে দেবেন এবং সবাইকে, তৃণমূলে যে লোক আপনার বাড়িতে যাবে তাকে জিজ্ঞেস করবেন যে একজন বলেছে রুদ্রপ্রসাদ ব্যানার্জি যে যদি এই রাজ্যে তৃণমূল সবটাই দখল করে, ধরে নিচ্ছি 294 পুরোটাই পেয়ে গেছেন, পুরো 294 পেয়ে গেছে তৃণমূল, তারপরে যদি কেন্দ্র সরকার রেল বিক্রি করে আটকাতে পারবে না। বিধানসভার ভোটের সময় লোকসভার কী করছে, দিল্লির কেন্দ্র সরকার কী করছে সেটা নিয়ে যখন লোককে বোঝাতে যান, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে। আগামী দিন যদি বিধানসভায় আপনারা তৃণমূল জিতে গেল, তারপরে যদি গ্যাসের দাম বাড়ায়, আপনারা কী করতে পারবে না। রেশন ফ্রিতে দিচ্ছি বলে মানে বিরাট গান গাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই গান গাওয়া এবং অভিষেক ব্যানার্জি চেঁচানো আমাদের দিদি দিচ্ছে, এইসব যে বলা, কেন্দ্র সরকারের প্রকল্প রেশন, যদি রেশনিং সিস্টেমটা কেন্দ্র সরকার তুলে দেয়, রাজ্য সরকার কি করবে? এই যে মিথ্যে মানুষকে বলছে, আসলে যেন তেন প্রকারেণ মানুষকে বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা চালাচ্ছেন, মানে শেষ মরিয়া প্রয়াস। নন্দীগ্রামে হেরে যাবেন তিনি নিজে বুঝে গেছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ বলছে এবং তার খেপে যাওয়া স্বভাবটা বুঝিয়ে দিচ্ছে যে তিনি কোন জায়গায় চলে গেছেন, অর্থাৎ জেতার জায়গা তিনি আর নেই। সেখান থেকে দাঁড়িয়ে এই যে পরপর 30টা করে 60টা হয়ে গেল, এই 60টায় মোটামুটি বুঝে গেছেন যে আর কী হতে চলেছে, কারণ তারও তো প্রেডিকশন করার জন্য লোকজন বসে আছে, তারা বুঝে গেছে কী হতে চলেছে। বাকিগুলো রিকভারি করার জন্য তিনি যেন তেন প্রকারণা নেমে পড়েছেন। এই যেন তেন প্রকারণা নেমে পড়ার মধ্যে রয়েছে এখন কেন্দ্র সরকার এই করে ফেলবে, কেন্দ্র সরকার ওই করে ফেলবে। মনে রাখবেন একটা কথা, কান খুলে সবাই মনে রাখবেন এবং সবাইকে বোঝানোর চেষ্টা করবেন যে যদি এখানে রাজ্যে বিজেপি না জেতে,
না যেতে, ধরে নিচ্ছি যেটা হবে না 100% শিওর বিজেপি জিতবে, কিন্তু যদি না যেতে, যদি তৃণমূল সব কটা সিট 294 সিটেও যেতে, তাহলেও কেন্দ্র সরকারের কোনো কিছু ডিসিশনকে চেঞ্জ করার ক্ষমতা এখানে রাজ্যের কেউ রাখে না। 18টা এমপিকে আপনারা কেউ কিছু করতে পারবেন না, কিচ্ছু করেনি, 18টা এমপি থেকে যাবে, বাকি প্রত্যেকটা জায়গায় এমপিরা থেকে যাবে। 2024-এর আগে এই কেন্দ্র সরকারকে সরানো যাবে না। কাজে যদি পশ্চিমবঙ্গে সবাই তৃণমূলকে ভোট দিয়ে দেয়, মানে যেটা 60টা চলে গেছে বাদ দিন, বাকি যেগুলো রইলো সেটা যদি সবাই পেয়ে যায়, সবটাই যদি পেয়ে যায় তৃণমূল, তাহলেও কিন্তু কেন্দ্র সরকারের কোনো প্রকল্পকে আটকানো যাবে না। এবার কি, কেন্দ্র সরকার যদি পেট্রোলের দাম বাড়ায় কিচ্ছু করতে পারবেন না, কেন্দ্র সরকার যদি গ্যাসের দাম বাড়ায় কিচ্ছু করতে পারবেন না, কেন্দ্র সরকার যদি এখানে রাসায়নিক ব্যবস্থা তুলে দেয় কিচ্ছু করতে পারবে না রাজ্য সরকার। অর্থাৎ সব মিথ্যে কথা বলছে। প্রত্যেকটা প্রকল্প কেন্দ্রের প্রকল্প, সেগুলোকে নিয়ে বলছে রাজ্যে আমরা দিচ্ছি, আমি দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় কোত্থেকে দেবেন? তিনি তো নিজে মাইনেটাই তোলেন না, বলেন আমি নিই না, তাহলে উনি কোত্থেকে দেবেন? আর আসলে সরকার দিয়েছে বলতে চাইছেন। আমি দিয়েছি, দিদি দিয়েছে, চটি পড়া দিদি এসে গেছে, এসব কী কথাবার্তা? রাজ্যে আমফান হয়েছে, লকডাউন হয়েছে, তখন কেন আসেননি কেন্দ্র থেকে? আরে তারা যদি কেন্দ্র থেকে সেখানে সরাসরি সাহায্য করে, তখন তো আপনি বলবেন আবার ফেডারেল স্ট্রাকচারকে ভেঙে দেওয়া হলো। এখানে সেনাবাহিনী মার্চ করলে ভয় পান মমতা বন্দ্যোপাধ্যায়, যে পুরো দখল করতে আসছে নবান্ন। তিনি বলেন আমফান আমার উপর দিয়ে বয়ে গেছে, তিনি নবান্নে বসছিলেন, আমফান উপর দিয়ে বয়ে গেছে। আমি হাওড়া জেলায় থাকি, হাওড়া জেলার উপর দিয়ে আমফান বয়ে গেল, আমরা ক্ষতিগ্রস্ত হলেও, আমরা দেখেছি গাছ পড়ে যাওয়া, আমরা দেখেছি ক্ষতি হয়ে যাওয়া, জানি। যাই হোক, তার সেটা ব্যাপার। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে অন্য কথা আমি যেটা চাই সেটা হচ্ছে, এই সমস্ত কিছু বলে কেন্দ্র সরকারের সমস্ত কিছুকে বন্ধ করার জায়গা কিন্তু রাজ্য সরকার কেউ রাখে না। বাস্তব সত্যি হচ্ছে কেন্দ্রের সমস্ত প্রকল্পগুলো যেগুলো চলছে সেগুলো একইভাবে চলবে, এবং যা যা ডিসিশন কেন্দ্র সরকার নেবে তাকে আটকানোর ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় কেন কারণ নেই। মনে রাখবেন 370 আর্টিকেল 370 যখন উঠে গেল কাশ্মীর থেকে, তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই চেঁচিয়েছিল, কিচ্ছু কেউ করতে পারেনি। ট্রিপল তালাক বিল আইন হয়ে যখন এসে গেল, তখন এই রাজ্যে অনেকে চেঁচিয়েছিল, কিন্তু কিচ্ছু করতে পারেনি। অর্থাৎ কেন্দ্রের যে কোনো সিদ্ধান্ত তার বিরুদ্ধে চেঁচাতে পারবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। কাজেই এই যে ভাঁওতাবাজি কথাবার্তা, মানে আমি এখানে ভোট দিলে ওটা নষ্ট হবে, এখানে ভোট দিলে আপনারা কী চাইছেন, এসব বাজে কথা। সমস্ত চাল থেকে শুরু করে রেশনিং সিস্টেম, টোটাল ব্যবস্থাটাই হচ্ছে কেন্দ্রের হাতে। কাজে কেন্দ্র চাইলে সব কিছু হবে, কেন্দ্র না চাইলে কিচ্ছু হবে না। কাজে এই ভাঁওতা থেকে বেরিয়ে আসুন। এবার চলুন দেখি আসল কথা। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলছেন। তিনি যে সমস্ত কথা বলছেন, আজকে তার বক্তব্যের মধ্যে পেলাম শুনতে, যেটা হচ্ছে নন্দীগ্রামে তিনি যখন ওই যে নির্বাচন কার্যালয়ে ছিলেন, যেটা নিয়ে তৃণমূলেরা প্রচার করছে ওখানে দাঁড়িয়ে দিদি হেভি গেম খেলেছেন। যাই হোক, কী গেম খেলেছেন আমরা জানি না, কিন্তু আলটিমেটলি যিনি ওটা বলছেন রাস্তায় গিয়ে, মানে জনসভায় বলছেন যে পেট্রোল বোমা হাতে আমাকে ঘিরেছিল, বিজেপির লোকেদের স্টেন গান, অমুক তমুক হ্যান ত্যান, পেট্রোল বোমা ছিল, আমাকে বন্দুক গাড়িতে ঘেরা রাখা হয়েছিল। এসব কী কথাবার্তা? এই কথাটা আপনি অভিযোগটা জানিয়েছেন, অর্থাৎ জনগণের কাছে যা ইচ্ছে তাই বলেন। আর পাবলিকের কী বলবো, আর মানে যারা আর কি দেখাচ্ছে এসব নিউজ চ্যানেলগুলো, এদের উচিত হচ্ছে পরবর্তী ক্ষেত্রে এগুলোকে এডিট করে বাদ দিয়ে দেওয়া, অর্থাৎ সমস্ত মিথ্যাগুলোকে বাদ দিয়ে দেওয়া, যেটুকু সত্যি সেটুকু বলা, যে আমি করতে পারিনি। মমতা ব্যানার্জি বলছেন আমফানের সময় কিচ্ছু দেয়নি মোদিজি, দেয়নি কি 1000 কোটি টাকা, তাহলে কোথায় গেল? আসল কথা, যা পাচ্ছেন তাই কি নিয়ে নিচ্ছেন, নাকি তাই নিয়ে অন্য জায়গায় খরচা করে দিচ্ছেন, আমরা কিছুই বুঝতে পারছি না। যাই হোক, আবার অন্য কোনো ভুল অ্যাকাউন্টে ঢুকে গেছিলো কিনা, পরবর্তী ক্ষেত্রে যখন এই সরকার যাবে সব অ্যাকাউন্টে তল্লাশি করা উচিত। কী করে কোথা থেকে কী হয়ে যাচ্ছে, 11 সালে কেউ সাংসদ হলো, 12 সালে কেউ সাংসদ হলো, তার বাড়ি লট্টালিকা হয়ে গেল, সব কিছু বের করা দরকার আছে। সবার হিসেব চাওয়া, অভিষেক ব্যানার্জিরও হিসেব নেওয়া দরকার আছে, যে কী হচ্ছে, কী করে এতটা ইনকাম হলো, এত বাড়ি কী করে হলো, এত কিছু হলো, জানি না। সব কিছু নিশ্চয়ই পরিষ্কার সাদামাটা আছে, সেই সাদামাটা হিসাবগুলো নেওয়া দরকার আছে। আবার যখন সিবিআই ডেকে পাঠাচ্ছে তার স্ত্রীকে, কি নাড়ুলা, সেটা নিয়েও পরিষ্কার বোঝা দরকার আছে, বলার দরকার আছে। এগুলো পরবর্তী ক্ষেত্রে আমরা দেখবো, কারণ আর কদিন পরে এই সমস্ত কিছু আমাদের কাছে পরিষ্কার হবে। তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় দাঁড়িয়ে যে সমস্ত কথা বললেন, তার ভিডিওটা দেখাচ্ছি বলে কিছু মনে করবেন না, দেখাচ্ছি কারণ এভিডেন্স হিসেবে। তিনি কি বলছেন একটু শুনুন। নিন, ওই ক্যাশটা নিয়ে খরচ করে দিন, নিয়ে বলুন ক্যাশ না, ওই ক্যাশটা করব আমরা অ্যাস। অ্যাস মানে গাধা বানাবো, অ্যাস মানে উনুনের ছাই। 900 টাকা দিয়ে গ্যাস কিনবো আর 900 টাকা দিয়ে চাল ফোটাবো? কেরোসিন পাওয়া যাচ্ছে না, সুদ, ব্যাংকের সুদ আবার কমিয়ে দিয়েছে। আর যেই দেখেছে, আরে পরের দিন তো ইলেকশন, কে বলেছে কানে কানে, বলছে আচ্ছা 1 মাসের জন্য স্থগিত রাখ। কি স্থগিত রাখবে? আগের বারেও কমিয়েছে, আবার 2 দিন বাদে আরো বাড়াবে। গ্যাসের দাম 2000 টাকা করবে, ডিজেলের দাম বাড়িয়েছে, পেট্রোলের দাম বাড়িয়েছে, শুধু মানুষের জীবনের দাম কমেছে। দাঙ্গা করে করে লোক খুন করছে, আর সব জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। দাঙ্গাবাজ খুন। শুনলেন, গ্যাসের দাম, পেট্রোল, ডিজেল, অমুক তমুক সব কিছু শুনে নিয়েছেন। ব্যাংকের সুদের হার কমিয়ে দিচ্ছে,
আবারও বলে দিচ্ছি, আরেকবার বলছি, বারংবার বলছি, সেটা হচ্ছে এই সমস্ত কিছুই কিন্তু কেন্দ্র সরকারের আন্ডারে তখনও থাকবে। অর্থাৎ আপনি যদি ভুল করে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ভুল ভেবে ভোটটা যদি একবারও দিয়ে ফেলেন, মানে আমি বলছি বিজেপি এই রাজ্যে সরকার করতে চলেছে, এটা মোটামুটি একটা পরিষ্কার চিত্র পাওয়া গেছে। সেখানে দাঁড়িয়ে আপনি আপনার ভোটটা যদি ভুল করে দিয়ে ফেলেন, তাহলে জানবেন আপনি সম্পূর্ণ ভুলের উপর দাঁড়িয়ে ভোটটা দিচ্ছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হাজার চাইলেও এই যে প্রকল্পগুলো যেগুলো চলছে, এগুলো যদি বলছেন, গ্যাসের দাম বেড়ে যাওয়া, উজালা অমুক তমুক হ্যান ত্যান বলছেন, টোটালটাই কিন্তু কেন্দ্র সরকারের। রেশনের যে চালটা ফ্রিতে দেবেন বলছেন উনি, এটা একটা কথা পরিষ্কার জেনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও প্রকাশ্যে বলতে বলুন। মাঝে মাঝে শুনি অভিষেক ব্যানার্জি সবাইকে চ্যালেঞ্জ করছেন যে আমার সঙ্গে বসুন 10 মিনিটে উন্নয়নের নিরিখে। আমি অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, খোলা চ্যালেঞ্জ, আপনি বলে দিন রাজ্য সরকার এই রেশনিং ব্যবস্থা দিতে পারে কি পারে না। কেন্দ্র সরকার যদি রেশনিং সিস্টেম তুলে দেয়, আপনি বলে দিন রাজ্য সরকার পারে কি না। কোনো রাজ্যের ক্ষমতা আছে কি রেশনিং ব্যবস্থা চালানোর? কোনো রাজ্য চালাচ্ছে কি? জানান তো। এফসিআই কেন আছে? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কেন? এগুলো আমাকে জানানোর দরকার আছে। আপনি কে বলার? সরকার কত টাকা দেয়, কেন্দ্র সরকার কত টাকা দেয়, রাজ্য সরকার কত টাকা দেয়, সেগুলো জানার দরকার আছে। লোককে জানান সত্যিটা। মিথ্যে বলছেন কেন? রাজ্য সরকার এই দিচ্ছে, চাল দিচ্ছে, বিনা পয়সায় চাল দেবে। কে বিনা পয়সায় চাল দেয়? কেন্দ্র সরকার দিচ্ছে সেই প্রকল্পগুলো দেওয়া। আর মমতা বন্দ্যোপাধ্যায় কথায় 15 লক্ষ টাকা কেন অ্যাকাউন্ট ঢুকছে না? আরে 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢোকা তো অনেক দূরের কথা, বাদ দিন। তিনি তো বলেছিলেন যে কেন্দ্র বাইরে থেকে যে টাকাগুলো আছে সেই টাকা যদি নিয়ে আসা যায়, প্রত্যেক অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে মতো হয়ে যেতে পারে, তাতেও বেশি হয়ে যাবে যত টাকা বাইরে আছে। এটাকে নিয়ে এলেন আপনারা সবাই মিলে যে ওটা কেন্দ্র সরকার বলেছে 15 লাখ টাকা করে দেবে। আচ্ছা, আপনি কি দিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি দিয়েছেন? কেন্দ্র সরকারের এই প্রকল্পটাকে ধরছেন যে আপনি তো 2011 যখন এলেন যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, 2021 দোরগোড়ায় দাঁড়িয়ে যখন শেষের দিকে আপনি আছেন, আপনি বলেন তো কোন প্রতিশ্রুতি রাখতে পেরেছেন? মানুষের চাকরি রাখতে পেরেছেন? চাকরি তো নেই। বেকার ছেলেরা হকার হয়ে গেছে। কাউকে বলছেন চপ ভাজতে, চপ শিল্প করার জন্য, আর কাউকে বলছেন সব হচ্ছে কি টেম্পোরারি বেসিসে ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার ফোর্স, টিচার সেও ভলেন্টিয়ার, যা দেখেন সব ভলেন্টিয়ার। ডাক্তার আগামী দিনে ভলেন্টিয়ার হবে, এমনকি ওই শ্মশানে যাওয়া, চুল দিতে যাওয়ার জায়গাটাও সেটাও ভলেন্টিয়ারই কেউ থাকবে। মানে টোটাল জন্ম থেকে মৃত্যু অবধি সব ভলেন্টিয়ার সার্ভিস দিয়ে কাটানোর ধান্দায় ছিলেন। পয়সা কোথায় যায়? শুধু সবুজ সাথী, অমুক সাথী, তমুক সাথী বলছেন, আর ক্লাবগুলোকে 2 লাখ টাকা করে দিয়ে দিচ্ছেন, পুজোয় দিচ্ছেন, ক্লাবে দিচ্ছেন, যেখানে ইচ্ছে যা ইচ্ছে তাই করছেন। আপনি বলছেন আপনি কোনো ভেদাভেদ রাখেন না, আপনি বলছেন আমি কোনো ভেদাভেদ রাখি না। আচ্ছা, শিডিউল কাস্টদের জন্য একরকম, সাধারণ মানুষের জন্য একরকম, মহিলাদের মধ্যে ভেদাভেদ করে দিয়েছেন। দুধের গরু, মানে কি দুধ দেওয়া গরু লাথি খেতে হয় বলে আপনি মুসলমানদের আলাদা করেছেন। এটা কি বিজেপি করেছে? না, বিজেপি করেনি। কাজে সব দিক থেকে দেখা যাচ্ছে এটা আপনি আপনার সমস্ত কিছু আপনি করেছেন। অর্থাৎ ভাগ করা এগুলো আপনারা করে ফেলেছেন তৃণমূল কংগ্রেস থেকে। এবার আছে আসল প্রসঙ্গ, সেটা হচ্ছে জনগণকে কি বলেছেন আপনি। তার আগে একটু জেনে নেওয়া দরকার, তিনি আব্বাস সিদ্দিকী, মানে এখন যিনি আইএসএফের মাথায় বলতে পারেন, তাকে বলেছেন ডাকাত। না আমি বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। দেখে নিন, শুনে নিন একবার কথাটা। এখন ইলেকশনের সময় ক্যাশের ভান্ডার নিয়ে বেরিয়েছে চোর ডাকাত গুন্ডাগুলো, বিহারি ইউপি থেকে এসছে, আর সংখ্যালঘুদের ভোট ভাঙবার করবার জন্য হায়দ্রাবাদ থেকে একজন এসছে, তার সাথে এসছে আরেকটা ডাকাত। সিপিএম কংগ্রেসের সাথে হাত মিলিয়েছে বিজেপির টাকা নিয়ে সংখ্যালঘু ভোট ভাগ করবার জন্য। একটা ভোট ভাগ করতে দেবেন না। তো যাই হোক, তিনি ডাকাত কি ডাকাত না সেটা আগামী দিনে তিনি প্রমাণ করবেন। আমার প্রমাণ করার কোনো দরকার নেই, আর আমার কোনো দায়বদ্ধতাও নেই। তিনি যা খুশি বলতে পারেন, তার যা খুশি তিনি বলে যান। কিন্তু যখন তিনি নেতাগুলোকে বলতে বলতে জনগণকে বলেন লোভী, জনগণকে বলেন, সাধারণ মানুষকে বলেন লোভী, তাদের জন্য তার ঘেন্না হয়, তখন আমারও কিন্তু ঘেন্না হয় কথা শুনতে। আরে আমার ঘেন্না হয়, অনেকের ঘেন্না হবে কিনা জানি না, কিন্তু আমার ঘেন্না হয়। ঠিক কীভাবে তিনি বলছেন দেখুন, 500 টাকা করে নিয়ে নাকি মোদিজি সবাই, অমিত শাহ সবাই যায় ওকে। শুনুন একবার। বড় ভাষণ, বাংলা সামলাবে। 6 বছর ধরে দিল্লির ডাবল ইঞ্জিনটা 0 হয়ে গেছে, আর বাংলায় চালাবে ইঞ্জিন। বলে ইঞ্জিন চালাতে এসো, ভালো করে চালিয়ে দেবো। লজ্জা করে না আমাদের যে আমরা ওদের মুখ দেখি? আমার মাঝে মাঝে নিজের প্রতি ঘৃণা হয়, কোন বাংলায় আমি আছি, কোন বাংলায় আমি আছি? আমরা কেন গুন্ডাবাজদের মিটিং শুনবো? কেন আমি দাঙ্গাবাজদের মুখ দেখতে যাব? আমায় 500 টাকা দিল বলে আমি বিজেপির অমিত শাহের মিটিং শুনবো? আমার লজ্জা করে না? আমি 500 টাকা নিয়ে তার মিটিং শুনতে যাব? ছি 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 ছি, আমার নিজের প্রতি লজ্জা হয়। আমি কোন বাংলাকে দেখছি? শুনলেন কিভাবে জনগণকে অপমান করা হলো? বাংলার পুরো জনগণকে কিন্তু চরম অপমান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অপমানের বদলা কিন্তু নেওয়া যায় একটাই ভাবে, সেটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটে। মানুষকে এত নিচে নামিয়ে দিয়েছেন তিনি। 500 টাকা করে দিচ্ছে বলে আপনি চলে যাচ্ছেন? ছি 500 টাকা করে দিচ্ছে,
কাতারে কাতারে মানুষ যখন যায়, একটা কথা মনে রাখবেন মমতা ব্যানার্জি, আপনি পরিষ্কার কথা, সেটা হচ্ছে শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে যখন কেউ যায়, জনগণ যখন অন্য বিরোধী দলের, সে সিপিএম হোক, আইএসএফ হোক, বা কংগ্রেস হোক, বা বিজেপি হোক, সেই দলের মিছিলে যখন লোক হাঁটে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে, মনে রাখবেন 500 টাকার জন্য সে হাঁটে না, সে হাঁটে আগামী দিনে ভবিষ্যতের জন্যে। অর্থাৎ সেদিন যখন আপনার মিছিলে, যখন 2011-র আগে 9-এ জনগণ যখন হেঁটেছিল, সেই হাঁটা জনগণগুলো কি 500 টাকার বিনিময়ে এসেছিল? জনগণ কি এরকম ভাবেন কেন? আসল কথা কি জানেন, আপনি চোখের সামনে যাদের যাদের দেখছেন সবাই টাকা নেয়, তো কাজে আপনারা মনে হচ্ছে জনগণও বোধ হয় এইরকম টাকার জন্য না। না না না, জনগণ খেটে খায়। এই যে ঘাম দেখছেন আমার বেরোচ্ছে, এই ঘামের পয়সায় আমি খাই, অর্থাৎ আমিও খেটে খাই, প্রত্যেকটা মানুষ খেটে খায়, সে বুদ্ধি বেচেই হোক, শরীর দিয়েই হোক, যে করে হোক, কায়িক পরিশ্রম হোক আর বুদ্ধির পরিশ্রম হোক, সবাই খেটে খায়। জনগণ, আম পাবলিক খেটে খায়, আর তাদের টাকায় আপনাদের চলে। অর্থাৎ কেন্দ্র বলুন আর রাজ্য বলুন, মন্ত্রী বলুন আর শান্ত্রী বলুন, সবার পয়সা দিই আমরা, আপনাদের পয়সা আমরা নিই না। 500 টাকা কে দেবে আমাদের? 500 টাকা দিয়ে আমাদের অমিত শাহ কিনে নিয়ে যাবে, না মোদি কিনে নিয়ে যাবে? কেউ কিনবে না। আমরা বিক্রি হই ভালোবাসায়, আমার জন্য যাই, বাঁচতে কোথায় পাবো, কোথায় গেলে ভালো জায়গা পাবে, সেই জন্য আমরা এগোই। জনগণ এত এত জনগণকে নিচে বলবেন না। আমারও, আপনি যেরকম বলেছেন ছি ছি, আমারও মনে হচ্ছে ছি ছি, এরকম একজন মুখ্যমন্ত্রী এতদিন পর্যন্ত ছিলেন, এটা বাংলার লজ্জা। চলুন আসি, এখনকার মতো। ভালো লাগলো কিনা জানি না, আপনাদের হয়তো, অনেকের হয়তো আমার মনে হবে কথাগুলো খারাপ লাগতে পারে, কিন্তু কিছু করার ছিল না। আবেগটা আমারও আসে, কারণ আমি আবেগ বেচে দেওয়া বুদ্ধিজীবী তথাকথিত শিল্পী নই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি, যে আনকাট বলে দেবে, সোজা কথা সোজাভাবে। আরে একজন লিখেছেন আমাকে, বলেছেন আর কি, ফোনেও বলেছেন যে করে নে, এরপর যদি সরকার না হয় বিজেপি, তো কী হবে দেখ। আমার কী হবে, কি দেখবি? আমার দেখার জন্য তো বজরংবলী আছে, তুই বা তোর দল কি দেখবে আমাকে? হ্যাঁ, আমরা বজরংবলীর ভক্ত, যারা বজরংবলীর ভক্ত হয় না, তারা একটা কথা বলে, সংকট কাটে মিটে সব পীরা, জো সুমিরে হনুমত বলে বীরা। বুঝলে? বুঝবে না, এ বোঝার ক্ষমতা তোদের নেই, কারণ তোরা দুধ দেওয়া গরু, মমতার ভাষায়। চল ভালো থাকিস, আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন রুদ্রবার্তা। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।